হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি সপ্তম শ্রেণীর অতীত ও ঐতিহ্য ইতিহাস বইয়ের ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করব। আমি প্রথম অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি দ্বিতীয় অধ্যায়টা বোঝাবো। দেখো, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। তাহলে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে ভারতের রাজনৈতিক ইতিহাস কেমন ছিল সেটা আমরা এই অধ্যায়ে জানবো। বইটা ভালোভাবে পড়তে হবে, লাইন ওয়াইজ যদি তোমরা বইটা ভালোভাবে পড়ে নাও তাহলে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরও জানা হয়ে যাবে, আর বইয়ের ভেতরে প্রশ্ন আসলে সেটা তোমরা ভালোভাবে অ্যান্সার দিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, ভারতের রাজনৈতিক ইতিহাস বলতে আমরা যে দেশে বাস করি, তো আমরা সবাই জানি আমরা ভারতবর্ষে বাস করি। ভারতবর্ষের মধ্যে আমরা কোন রাজ্যে থাকি? আমরা ভারতবর্ষের মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গে থাকি। তাহলে এই পশ্চিমবঙ্গ নামকরণটা কেন হলো, কোথা থেকে আসলো, কত পুরনো, এবং এই জায়গাটা আগে কি নামে পরিচিত ছিল, এর ভৌগোলিক সীমানা কি ছিল, কি কি বিভাগ ছিল, এবং কারা এখানে শাসন করতে, এবং মানুষের জীবনযাত্রা কেমন ছিল, এই সম্বন্ধে এখানে আমরা জানবো। আমরা ভারতবাসী, ভারতের যে অংশে আমরা থাকি তার নাম পশ্চিমবঙ্গ। তাহলে আমরা পশ্চিমবঙ্গের রাজ্যে থাকি। আর এই ভারতবর্ষ স্বাধীন কবে হলো? আমরা সবাই জানি 1947 সালের 15ই আগস্ট। এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর বাংলার পূর্ব অংশ পাকিস্তানে চলে যায়, আর বাংলার যে পশ্চিম ভাগ আছে সেটা পশ্চিমবঙ্গ নামে একটা অঙ্গরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। এই নামটি বেশি দিনের পুরনো নয়। এই অধ্যায়ে আমরা পড়বো এই জায়গাটি অনেককাল আগে কি নামে পরিচিত ছিল, এর ভৌগোলিক সীমানা কি ছিল, এর বিভাগগুলি কি ছিল, কারা এখানে শাসন করতেন, এবং এখানকার মানুষের জীবনযাত্রা কেমন ছিল, যেটা আমি তোমাদেরকে বললাম। আর এর জন্য আমরা ফিরে যাব অনেককাল আগের কথায়। সে সময় এই অঞ্চলের মানুষের জীবনযাপন আজকের তুলনায় অনেক আলাদা ছিল। তাহলে এখন মানুষ যেভাবে জীবনযাপন করে, কিন্তু অনেককাল আগে মানুষের জীবনযাত্রা এইরকম ছিল না, অন্যরকম ছিল। এরপর চলে আসো, দেখো, প্রাচীন বাংলা। প্রথমে আমরা বাংলার প্রধান প্রধান ভৌগোলিক বিভাগগুলি সম্বন্ধে জানবো। তাহলে বাংলার যে ভৌগোলিক বিভাগ সেগুলো সম্বন্ধে আমরা জেনে নেব। এখানে মনে রাখতে হবে যে এসব হলো 1-1.5 হাজার বছরেরও বেশি আগেকার কথা। তাহলে কত পুরনো এই যে কথাগুলো আমরা আলোচনা করছি, এগুলো হচ্ছে 1-1.5 হাজার বছরেরও বেশি আগেকার কথা আলোচনা করা হবে। আর এই ভৌগোলিক বিভাগগুলির সীমানা সবসময় কিন্তু এক থাকেনি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা নানান সময়ে আলাদা আলাদা ভৌগোলিক বিভাগের অন্তর্গত ছিল। তাহলে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি এর কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভৌগোলিক বিভাগ হয়েছে। এই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা কিন্তু বিভিন্ন সময়ে আলাদা আলাদা ভৌগোলিক বিভাগে বিভক্ত হয়েছে। এরপর দেখো, টুকরো কথা চলে আসো। এখানে দেখো, বঙ্গ, বাংলা, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, এই কটা জায়গার নাম আমরা আলোচনা করব। প্রথমে দেখো বঙ্গ। বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতেরেয় আরণ্যকে। এটা তোমরা আন্ডারলাইন করে নাও, এই প্রশ্নটা খুব আসে। কোন গ্রন্থে বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায়? বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতেরেয় আরণ্যকে। এটা শর্ট কোশ্চেন হিসাবে আসে, এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে নাও। প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলটিকে বোঝানো হতো তা ভৌগোলিকভাবে খুব বড় কোনো এলাকা ছিল না। প্রাচীন বাংলার জনপদগুলির মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ মাত্র। তাহলে প্রাচীন বাংলায় বঙ্গ নামে যে অঞ্চলটিকে বোঝানো হতো সেটা কিন্তু ভৌগোলিকভাবে কোনো একটা বড় এলাকা ছিল না। প্রাচীন বাংলা জনপদগুলির মধ্যে বঙ্গ একটা বিভাগ ছিল, শুধুমাত্র একটা বিভাগ ছিল বঙ্গ। মহাভারতে বঙ্গ, পুন্ড্র, শূন্য ও তাম্রলিপ্ত ইত্যাদিকে এক একটি আলাদা রাজ্য বলে উল্লেখ করা হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। অর্থশাস্ত্রের রচয়িতাকে? অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছে কৌটিল্য। এই প্রশ্নটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসে। এরপর দেখো, কালিদাসের রঘুবংশম কাব্যেও বঙ্গ ও শূন্য নাম দুটির উল্লেখ পাওয়া যায়। তাহলে কোন কাব্যে বঙ্গ ও শূন্য নামটির উল্লেখ পাওয়া যায়? কালিদাসের রঘুবংশম কাব্যে বঙ্গ ও শূন্য নামটির উল্লেখ পাওয়া যায়। এটাও তোমরা আন্ডারলাইন করে নেবে। এই যে প্রত্যেকটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রতিটা লাইন তোমরা ভালোভাবে পড়বে, এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এরপর দেখো, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের ঐতিহাসিক মিনহাজ-ই সিরাজের লেখাতেও বঙ্গরাজ্যের উল্লেখ আছে। মিনহাজ-ই সিরাজ কোন শতকের ঐতিহাসিক ছিলেন? তাহলে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের। এটাও তোমরা আন্ডারলাইন করে নেবে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের ঐতিহাসিক ছিলেন মিনহাজ-ই সিরাজ। এই মিনহাজ-ই সিরাজের লেখাতেও কিন্তু বঙ্গরাজ্যের উল্লেখ পাওয়া যায়। মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে এই অঞ্চলকে সুবা বাংলা বলে উল্লেখ করেছেন। তাহলে আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হলেন ঐতিহাসিক আবুল ফজল।
তাহলে এটাও তোমরা আন্ডারলাইন করে নেবে। ঐতিহাসিক আবুল ফজল আইনি আকবরী গ্রন্থটি রচয়িতা করেন, বা আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে ঐতিহাসিক আবুল ফজল। এই আইনি আকবরী গ্রন্থে সুবা বাংলার উল্লেখ আছে। সুবা মানে প্রদেশ বা রাজ্য। সুবা কথার অর্থ কি? সুবা মানে হচ্ছে প্রদেশ বা রাজ্য। এই পার্টটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এখানে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন আছে। এটা তোমরা যদি ভালোভাবে পড়ে নাও তাহলে শর্ট কোশ্চেনগুলো খুব ভালোভাবে উত্তর লিখতে পারবে। এরপর চলে আসো পরের পেজে। ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা এখানে এসেছিলেন। তাহলে ষোড়শ, সপ্তদশ আর অষ্টাদশ শতকে ইউরোপীয় বণিকরা এখানে এসেছিলেন। তারা এই দেশের নাম রেখেছিলেন বেঙ্গালা। তাহলে এইটাও তোমরা আন্ডারলাইন করে নেবে। ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা বাংলা অঞ্চলের কি নাম রেখেছিলেন? বাংলা অঞ্চলের নাম রেখেছিলেন বেঙ্গালা। স্বাধীনতার আগে এই বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামেই পরিচিত ছিল। তাহলে আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? 1947 খ্রিস্টাব্দে। 1947 খ্রিস্টাব্দের আগে এর নাম হয়েছিল বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল। এরপর দেখো 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। ওই সময় পূর্ব বাংলা চলে গেল নতুন দেশ পাকিস্তানে। পরে তার নাম হলো পূর্ব পাকিস্তান, যেটা আমি আগে আলোচনা করে দিয়েছিলাম যে স্বাধীনতার সময় পূর্ব বাংলা চলে গেল পাকিস্তানে আর তার নাম হলো পূর্ব পাকিস্তান। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ হলো। তাহলে পূর্ব পাকিস্তান কবে স্বাধীন দেশ হলো? 1971 খ্রিস্টাব্দে। তার নতুন নাম হলো বাংলাদেশ। তাহলে বাংলাদেশ নামকরণ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1971 খ্রিস্টাব্দে। বা এরম ভাবে প্রশ্ন আসতে পারে কত খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়? উত্তরটা হবে 1971 খ্রিস্টাব্দে। এবার যে প্রাচীন বাংলার সীমানা সেটা আমরা জানবো। তাহলে প্রাচীন বাংলার সীমানা প্রধানত 3টি নদী নিয়ে তৈরি হয়েছিল। এই নদীগুলি হলো ভাগীরথী, পদ্মা আর মেঘনা। তাহলে ভাগীরথী, পদ্মা আর মেঘনা এই 3টি নদী নিয়ে হচ্ছে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল। আবার কয়েকটি অঞ্চল অন্য কোনো অঞ্চলের অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল। যখন কোনো অঞ্চলের শাসনকর্তা রাজ্য বিস্তার করতেন তখন সেই অঞ্চলের সীমানাও বদলে যেত। এরপর দেখো প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, শূন্য, গৌড়, সমতট ও হরিকেল। এই কটা অঞ্চলে বিভক্ত ছিল। সাধারণভাবে কোনো অঞ্চলের অধিবাসীদের নাম অনুসারে জায়গার নাম হতো। বঙ্গ, গৌড়, পুন্ড্র ইত্যাদি নামগুলি এক একটি জনগোষ্ঠীর নাম। তাহলে এই যে নামকরণগুলো করা হয়েছিল এগুলো হচ্ছে এক একটি জনগোষ্ঠীর নাম। বঙ্গ, গৌড়, পুন্ড্র এগুলো হচ্ছে এক একটি জনগোষ্ঠীর নাম অনুসারে নামকরণ হয়েছিল। তারা যে অঞ্চলে থাকতো সেই অঞ্চলটির নাম হতো তাদের নাম অনুযায়ী। তাহলে এইসব জনগোষ্ঠীরা যে অঞ্চলে থাকতো তাদের জনগোষ্ঠীর নাম অনুযায়ী নামকরণ করা হতো। এরপর দেখো পুন্ড্রবর্ধন। পুন্ড্রবর্ধন ছিল প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম। তাহলে পুন্ড্রবর্ধন হচ্ছে প্রাচীন বাংলায় যে অঞ্চলগুলো ছিল তার মধ্যে বৃহত্তম অঞ্চল। এই অঞ্চল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, রাজশাহী এবং পাবনা জুড়ে ছিল। পশ্চিমবঙ্গে ছিল আর বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে ছিল? দিনাজপুর, বগুড়া, রাজশাহী এবং পাবনা অঞ্চল। একসময় শ্রীহট্ট যেটা সিলেট এর ভিতরে ছিল। গুপ্ত যুগে পুন্ড্রবর্ধন ছিল একটি ভুক্তি বা শাসন এলাকা। তাহলে একসময় শ্রীহট্ট কিন্তু এর মধ্যে ছিল, পুন্ড্রবর্ধনের ভিতরে ছিল। আর গুপ্ত যুগে পুন্ড্রবর্ধন ছিল একটা ভুক্তি বা শাসন এলাকা। এরপর দেখো বরেন্দ্র। দেখো বরেন্দ্র হচ্ছে ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যের এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল। এটাও আন্ডারলাইন করে নাও, শর্ট কোশ্চেন হিসেবে আসে। ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা আগে কি নামে পরিচিত ছিল? বরেন্দ্র নামে পরিচিত ছিল। এটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসে, এটা তোমরা মার্ক করে নাও। এরপর হচ্ছে বঙ্গ। প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বঙ্গ বলা হতো। তাহলে এটাও আন্ডারলাইন করে নাও, প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকা কি নামে পরিচিত ছিল? বঙ্গ নামে পরিচিত ছিল। এটাও শর্ট কোশ্চেন হিসাবে আসে। সম্ভবত ভাগীরথী নদীর পশ্চিম দিকের এলাকাও এর মধ্যে ছিল। পরবর্তীকালে ভাগীরথী নদীর পশ্চিম দিকে রাঢ় এবং শূন্য নামে দুটো আলাদা অঞ্চলের উৎপত্তি ঘটলে বঙ্গের সীমানাও বদলে যায়। খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকে বঙ্গ বলতে এখনকার বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর ও বরিশাল অঞ্চলকে বোঝানো হতো। তাহলে খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকে বঙ্গ বলতে কোন কোন এলাকা বোঝানো হতো? বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর আর বরিশাল অঞ্চলকে বোঝানো হতো। এরপর চলে আসো পরের পেজে। বঙ্গাল। বঙ্গাল অঞ্চল বলতে বঙ্গের দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূলকে চিহ্নিত করা হতো। এরপর দেখো রাঢ় শূন্য। প্রাচীন রাঢ় বা লার অঞ্চলে দুটি ভাগ ছিল, একটা হচ্ছে উত্তর রাঢ়, একটা হচ্ছে দক্ষিণ রাঢ়। জৈনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে উত্তর রাঢ় ছিল বজ্রভূমি বা বজ্রভূমি এবং দক্ষিণ রাঢ় ছিল শুভভূমি বা শূন্যভূমি এলাকা।
তাহলে উত্তর রাঢ় ছিল বজ্রভূমি বা বজ্রভূমি, আর দক্ষিণ রাঢ় ছিল শুভভূমি বা শূন্যভূমি। উত্তর এবং দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল অজয় নদ। আজকের মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ, বীরভূম জেলা, সাঁওতাল পরগনার একাংশ এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগ ছিল উত্তর রাঢ় অঞ্চল। আর দক্ষিণ রাঢ় বলতে আজকের হাওড়া, হুগলি, বর্ধমান জেলার বাকি অংশ এবং অজয় ও দামোদর নদের মধ্যবর্তী বিরাট এলাকাকে বোঝানো হতো। দক্ষিণ রাঢ় ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা। মহাভারতের গল্পে এবং কালিদাসের কাব্যে আছে যে ভাগীরথী এবং কাঁসাই কংসাবতী নদীর মাঝে সমুদ্র পর্যন্ত বিরাট এলাকা এর অন্তর্গত ছিল। তাহলে দক্ষিণ রাঢ় ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা। আর মহাভারতের গল্প বা কালিদাসের কাব্য আমরা জানি যে ভাগীরথী এবং কাঁসাই কংসাবতী নদীর মাঝে সমুদ্র পর্যন্ত যে বিরাট এলাকা ছিল সেটা এর অন্তর্ভুক্ত ছিল, এই দক্ষিণ রাঢ়ের অন্তর্ভুক্ত ছিল। এরপর হচ্ছে গৌড়। গৌড় হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগে বাংলায় গৌড় ছিল একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। গৌড় বলতে একটা কিন্তু জনগোষ্ঠীকে বোঝানো হতো। বরাহ মিহিরের খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে তৈরি হয়েছিল সেকালের গৌড়। তাহলে গৌড় অঞ্চল কোন কোন এলাকা নিয়ে তৈরি হয়েছিল? মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে তৈরি হয়েছিল। খ্রিস্টীয় 7ম শতকে রাজা শশাঙ্কের আমলে গৌড়ের সীমা বেড়ে গিয়েছিল। তাহলে খ্রিস্টীয় 7ম শতকে কে রাজত্ব করেছিল? রাজা শশাঙ্ক। আর শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। বা শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? কর্ণসুবর্ণ। এই প্রশ্নটাও কিন্তু খুব আসে। ভাগীরথীর পশ্চিম পারে আজকের মুর্শিদাবাদ জেলায় ছিল সেকালের গৌড়ের প্রধান এলাকা। শশাঙ্কের আমলে পুন্ড্রবর্ধন, উত্তরবঙ্গ থেকে উড়িষ্যার উপকূল পর্যন্ত এলাকা গৌড়ের অন্তর্গত হয়েছিল। খ্রিস্টীয় 8ম-9ম শতকে গৌড় বলতে সমগ্র পাল সাম্রাজ্যকে বোঝানো হতো। তাহলে খ্রিস্টীয় 8ম-9ম শতকে এই গৌড় বলতে সমগ্র পাল সাম্রাজ্যকে বোঝানো হতো। এরপর দেখো সমতট। প্রাচীন সমতট ছিল মেঘনা নদীর পূর্ব এলাকা। বর্তমানে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের সমভূমিকে কেন্দ্র করে বিস্তৃত ছিল প্রাচীন সমতট অঞ্চল। আর সমতট অঞ্চল ছিল মেঘনা নদীর পূর্ব এলাকা। মেঘনা নদীর সমতটকে বাংলার বাকি অঞ্চলের থেকে আলাদা করে রেখেছিল। এই কারণে এই সমতটকে প্রাচীন ইতিহাসে বাংলার সীমান্তবর্তী এলাকা বলে ধরা হতো। তাহলে বাংলার সীমান্তবর্তী এলাকা কেন ধরা হতো এই অঞ্চলকে? মেঘনা নদীর সমতটকে বাকি অঞ্চলের থেকে আলাদা করে রেখেছিল, তাই জন্য এই কারণে এই সমতটকে সীমান্তবর্তী এলাকা বলা হয়েছিল। এরপর দেখো হরিকেল। সমতটের দক্ষিণ পূর্ব দিকে আজকের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল। তাহলে এই সমতটের দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল এই প্রাচীন যুগে কিন্তু হরিকেল নামে পরিচিত ছিল। এরপর হচ্ছে শশাঙ্ক। শশাঙ্ক সম্বন্ধে এবার আমরা জানবো। তাহলে শশাঙ্ক ছিলেন গুপ্ত সম্রাটের মহাসামন্ত। এই শশাঙ্ক কে ছিলেন? শশাঙ্ক হচ্ছে এক গুপ্ত সম্রাটের মহাসামন্ত ছিলেন। 606 থেকে 607 খ্রিস্টাব্দের কিছুকাল আগে তিনি গৌড়ের শাসক হন। শশাঙ্কের শাসনের 60-70 বছর আগে থেকেই গৌড় ধীরে ধীরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতা আরও বেড়ে গিয়েছিল। 637-38 খ্রিস্টাব্দে মৃত্যুর আগে পর্যন্ত শশাঙ্ক গৌড়ের স্বাধীন শাসক ছিলেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তাহলে তার রাজধানী কোথায় ছিল? তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। আগেও আমি তোমাদেরকে এটা বলেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। শশাঙ্কের শাসনকালে উত্তর ভারতের বিভিন্ন আঞ্চলিক শক্তি যেমন মালব, কনৌজ, স্থানেশ্বর বা থানেশ্বর, কামরূপ, গৌড় প্রভৃতি নিজ নিজ স্বার্থে পারস্পরিক দ্বন্দ্ব বা মৈত্রীর সম্পর্ক বজায় রাখত। শশাঙ্ক সেই দ্বন্দ্বে অংশ নেন। তাহলে শশাঙ্কের শাসনকালে উত্তর ভারতে যেসব অঞ্চলগুলো ছিল যেমন কনৌজ, থানেশ্বর বা কামরূপ, গৌড়, এইগুলো হচ্ছে পারস্পরিক দ্বন্দ্ব বা মৈত্রীর সম্পর্ক বজায় রাখত। আর এই শশাঙ্ক সেই দ্বন্দ্বে অংশ নিতেন। সেভাবে উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত তার রাজত্ব ছড়িয়ে পড়েছিল। শশাঙ্ক সমগ্র গৌড় দেশ, মগধ, বুদ্ধগয়া অঞ্চল ও উড়িষ্যার একাংশ নিজের অধিকারে আনতে পেরেছিলেন। উত্তর ভারতের ক্ষমতাধর রাজ্যগুলির সঙ্গে লড়াই করে শশাঙ্ক গৌড়ের মর্যাদা বৃদ্ধি করতে পেরেছিলেন। এই ঘটনা তার বিশেষ কৃতিত্বের পরিচয়। তাহলে শশাঙ্ক এইভাবে সমগ্র গৌড় দেশ, মগধ ও বুদ্ধগয়া অঞ্চল এবং উড়িষ্যার একাংশ নিজের দখলে এনেছিলেন। আর উত্তর ভারতের ক্ষমতাধর যে রাজ্যগুলো ছিল তাদের সাথে লড়াই করে শশাঙ্ক গৌড়ের মর্যাদা বৃদ্ধি করতে পেরেছিলেন এবং এর জন্য তিনি বিশেষ কৃতিত্বের অধিকারী হয়েছিলেন। পরের পেজে চলে আসো। এখানে দেখো কিছু টুকরো কথা আছে। কর্ণসুবর্ণ বাংলার প্রাচীন নগর। তাহলে বাংলার প্রাচীন নগর হচ্ছে কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ হচ্ছে শশাঙ্ক রাজধানী ছিল। কর্ণসুবর্ণ নামকরণটি কেন হয়েছিল এই সম্বন্ধে কিছুটা ব্যাখ্যা করা হয়েছে। দেখো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি বর্তমান নাম কর্ণসুবর্ণ। তাহলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি হচ্ছে বর্তমানের নাম হচ্ছে কর্ণসুবর্ণ।
রেল স্টেশনের কাছে রাজবাড়ি ডাঙায় প্রাচীন রক্তমৃত্তিকা রাঙামাটি বৌদ্ধ বিহারে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তাহলে বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি, বর্তমানে যেটা কর্ণসুবর্ণ, সেই রেল স্টেশনের কাছে রাজবাড়ি ডাঙায় বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। চীনা বৌদ্ধ পর্যটক সুয়ান জাং এর বিবরণীতে এর উল্লেখ আছে। চীনা বৌদ্ধ পর্যটক সুয়ান জাং এর বিবরণীতে বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষের উল্লেখ আছে। এর কাছেই ছিল সেকালের গৌড়ের রাজধানী শহর কর্ণসুবর্ণ। চীনা ভাষায় এই বৌদ্ধ বিহারের নাম ছিল লোটো মোহচি। তাহলে হিউয়েনসাং রাঙামাটি বা রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারকে কি বলেছিলেন? লোটো মোচি। তাহলে এই বৌদ্ধ বিহারের নাম কি ছিল? লোটো মোচি। সুয়ানজাং তাম্রলিপ্ত আধুনিক তমলুক থেকে এখানে এসেছিলেন। কর্ণসুবর্ণ স্থানীয়ভাবে রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত। তাহলে এই প্রশ্নটাও আসে, প্রাচীন তাম্রলিপ্ত বর্তমানে কি নামে পরিচিত? তমলুক নামে পরিচিত। সুয়ানজাং লিখেছিলেন যে এই দেশটি জনবহুল, এখানকার মানুষেরা অত্যন্ত সমৃদ্ধ, এখানে জমি নিচু ও আর্দ্র, নিয়মিত কৃষিকাজ হয়, অঢেল ফুল ফল পাওয়া যায়, জলবায়ু নাতিশীতোষ্ণ এবং এখানকার মানুষজনের চরিত্র ভালো ও তারা শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষক। কর্ণসুবর্ণে বৌদ্ধ এবং শৈব উভয় সম্প্রদায়ের মানুষই বসবাস করত। তাহলে এই কর্ণসুবর্ণে বৌদ্ধ আর শৈব এই দুই সম্প্রদায়ের মানুষই বসবাস করত। কর্ণসুবর্ণ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ও প্রশাসনিক কেন্দ্র ছিল। আশপাশের গ্রাম থেকে এখানকার নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসতো। শশাঙ্কের আমলে অনেক আগে থেকেই সম্ভবত এই অঞ্চলের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল। রক্তমৃত্তিকা থেকে জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিল এমন নিদর্শনও পাওয়া গেছে। এর থেকে কর্ণসুবর্ণের বাণিজ্যিক সমৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়। তাহলে কর্ণসুবর্ণ একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এবং প্রশাসনিক কেন্দ্র ছিল। রক্তমৃত্তিকা বা রাঙামাটি থেকে জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিল এমন নিদর্শনও কিন্তু পাওয়া যায়। কর্ণসুবর্ণের রাজনীতিতে পালাবদল ঘটেছে বারবার। শশাঙ্কের মৃত্যুর পর এই শহর অল্প সময়ের জন্য কামরূপের রাজা ভাস্কর বর্মার হাতে চলে যায়। এরপর কিছুকাল এটি জয়নগরের রাজধানী ছিল। তাহলে কামরূপের রাজা কে ছিলেন? কামরূপের রাজা ছিলেন ভাস্কর বর্মা। শশাঙ্কের মৃত্যুর পর কর্ণসুবর্ণকে দখল করে কামরূপের রাজা ভাস্কর বর্মা। আর কামরূপের রাজা কে ছিল? কামরূপের রাজা ছিল ভাস্কর বর্মা। এটা তোমরা আন্ডারলাইন করে নাও। তবে সপ্তম শতকের পর এই শহরের কথা আর বিশেষ জানা যায় না। পাল এবং সেন যুগের ইতিহাসের উপাদানগুলিতে এর কোনো উল্লেখ নেই। তাহলে পাল আর সেন যুগের ইতিহাসে কিন্তু এই উপাদানগুলিতে কোনো উল্লেখ পাওয়া যায় না। এর পরের পেজে চলে আসে, দেখো শশাঙ্কের রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা স্থানীশ্বরের পুষ্যভূতি বংশীয় শাসক হর্ষবর্ধনের সঙ্গে তার দ্বন্দ্ব। সকলোত্তর পথনাথ উপাধিকারী হর্ষবর্ধন শশাঙ্ককে হারাতে পারেননি। তাহলে সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? হর্ষবর্ধনের। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। তাহলে শশাঙ্কের রাজনৈতিক জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। পুষ্যভূতি বংশের শাসক হর্ষবর্ধনের সঙ্গে যখন শশাঙ্কের দ্বন্দ্ব হয়, তিনি কিন্তু শশাঙ্ককে হারাতে পারেননি। শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসে ছিলেন শৈব বা শিবের উপাসক। শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন? শশাঙ্ক শৈব বা শিবের উপাসক। এটাও আন্ডারলাইন করে নাও। এই ছোট ছোট প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়বে। আর্যমঞ্জু শ্রীমূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে এবং সুয়ানজাং এর ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। তাহলে কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে? আর্যমঞ্জু শ্রীমূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে আর সুয়ানজাং এর ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। এইগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচিত হর্ষচরিত শশাঙ্ককে নিন্দা করা হয়েছে। তাহলে হর্ষচরিতের রচয়িতা কে ছিলেন? হর্ষচরিতের রচয়িতা ছিলেন বাণভট্ট। আর হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবিও ছিল বাণভট্ট। এটাও তোমরা আন্ডারলাইন করে নেবে। অন্যদিকে শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পর সুয়ানজাং কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইৎসিং এরও নজর পড়েছিল বাংলার বৌদ্ধ ধর্মের উন্নতি। শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদেশী হলে তা হতো না। বলা যায় যে শশাঙ্কের প্রতি সব লেখকরা পুরোপুরি বিদেশ মুক্ত ছিলেন না, সুতরাং শশাঙ্ক সম্পর্কে তার মতামত কিছুটা অতিরঞ্জিত ছিল বলে মনে করা যেতে পারে। তাহলে শশাঙ্কর শাসনকালের কয়েক বছর পরে সুয়ানজাং কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। তাহলে কোন চীনা পর্যটক শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছিলেন?
এটা আমি আগে বলেছিলাম যে সুয়ানজাং শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছিলেন। শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে তা কিন্তু হতো না। আবার কিছু লেখকেরা শশাঙ্কের প্রতি পুরোপুরি বিদ্বেষ মুক্ত ছিলেন না, সুতরাং শশাঙ্কের সম্পর্কে তাদের মতামত কিছুটা অতিরঞ্জিত বলে মনে করা যেতে পারে। শশাঙ্কের শাসনকালে গৌড়ের যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। তাহলে গৌড়তন্ত্র কাকে বলা হয়, বা শশাঙ্কের শাসনকালে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে কি বলা হতো? তাকে বলা হতো গৌড়তন্ত্র। এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল। আগে যা ছিল গ্রামের স্থানীয় লোকের কাজ, শশাঙ্কের সময় সেই কাজে প্রশাসনও হস্তক্ষেপ করতে শুরু করে, অর্থাৎ ওই আমলের গৌড় রাজ্যে কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো। তাহলে এই ব্যবস্থায় রাজার যে কর্মচারী বা আমলারা একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল, অর্থাৎ ওই আমলে গৌড় রাজ্যের কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো। শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল, কিন্তু তার মান পড়ে গিয়েছিল। নকল সোনার মুদ্রাও দেখা যেত, রূপোর মুদ্রা ছিল না। আর শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল এবং রূপোর মুদ্রা ছিল না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুগে সম্ভবত মন্দা দেখা দিয়েছিল। তাহলে এই সোনার মুদ্রার মান কিন্তু পড়ে গিয়েছিল এবং নকল সোনার মুদ্রাও দেখা যেত। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুগে সম্ভবত মন্দা দেখা দিয়েছিল। সমাজে জমির চাহিদা বাড়তে থাকে, অর্থনীতি হয়ে পড়ে কৃষি নির্ভর। বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ার ফলে নগরের গুরুত্ব কমতে শুরু করে। তাহলে জমির চাহিদা বাড়তে থাকে এবং অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়ে। বাণিজ্যের গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকলে নগরের গুরুত্ব কমে যায়। আবার কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ায় সমাজে ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল। সমাজে মহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব বাড়তে থাকে। শ্রেণী বা বণিকদের গুরুত্ব ক্ষমতা আগেকার যুগের থেকে কমে এসেছিল। তাই তখনকার সময় যে শ্রেণী বা বণিক ছিল তাদের গুরুত্ব ও ক্ষমতা কমতে থাকে এবং সমাজে স্থানীয় বা মহত্তর প্রধান ছিলেন তাদের গুরুত্ব বাড়তে থাকে। স্থানীয় প্রধানরা এই যুগে শ্রেষ্ঠীদের মতোই ক্ষমতাধর হয়ে উঠেছিল। এই যুগের বঙ্গ এবং সমতটের শাসকরা প্রায় সকলেই ছিল ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী। বিষ্ণু, কৃষ্ণ এবং শিবের পূজার প্রথা ছিল। খ্রিস্টীয় ষষ্ঠ এবং সপ্তম শতকের অধিকাংশ সময় জুড়ে বৌদ্ধ ধর্ম বাংলার রাজাদের সমর্থন পায়নি। তাহলে খ্রিস্টীয় ষষ্ঠ এবং সপ্তম শতকের অধিকাংশ সময় জুড়ে কিন্তু বৌদ্ধ ধর্ম বাংলার রাজাদের সমর্থন পায়নি। কারণ কি, তখন বিষ্ণু, কৃষ্ণ এবং শিবের পূজার প্রচলন ছিল। তাহলে শশাঙ্কের মৃত্যুর বছর দশেক পরেও হর্ষবর্ধনও মারা যায় এবং শশাঙ্কের মৃত্যুর পর নানান বিশৃঙ্খলা বাংলায় দেখা গিয়েছিল। বাংলার নানা অংশ প্রথমে কামরূপের রাজা এবং পরে নাগ সম্প্রদায়ের জয়নাগ এবং তিব্বতের শাসকরা অধিকার করেন। ভাস্কর বর্মার পর কে কর্ণ সুবর্ণতে রাজধানী প্রতিষ্ঠা করেছিল? রাজা জয়নাগ। তাহলে মাৎসন্যায়ের যুগ কাকে বলা হয়? এটা তোমরা শর্ট কোশ্চেন হিসাবে পড়বে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে তোমরা মার্ক করে নেবে। বাংলার নানান অংশ প্রথমে কামরূপের রাজা এবং পরে নাগ সম্প্রদায়ের জয়নাগ এবং তিব্বতের শাসকরা অধিকার করেন। অষ্টাদশ শতকে কনৌজ এবং কাশ্মীরের শাসকরা বাংলা আক্রমণ করেছিল। বাংলার ইতিহাসে এই যে বিশৃঙ্খল সময়, এই সময়টাকে বলা হয় মাৎসন্যায়ের যুগ। 13 পেজ পর্যন্ত আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানে শেষ করছি, পরে দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে।